এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। রাশিয়া ইউক্রেন সংঘাত, যুক্তরাষ্ট্রের দেওয়া 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইউক্রেন। আমি আলোচনায় বসব না, যা খুশি করুন, ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্ট। আবারও কিয়েভকে সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য শেয়ারে সম্মত ওয়াশিংটন। পাকিস্তানের সেই ট্রেন থেকে আসে জিম্মি উদ্ধার, সশস্ত্র গোষ্ঠীর 13 সদস্য নিহত, নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে। মার্কিন F-35 যুদ্ধবিমানে কিল সুইচ, ইউরোপ জুড়ে চরম উদ্বেগ। রাশিয়া ঐক্যবদ্ধ ও বন্ধুত্বপূর্ণ সিরিয়া চাই ক্রেমলিন। বাংলাদেশ ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে কানাডার $27 কোটি সহায়তা। যুক্তরাষ্ট্রের দেওয়া 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইউক্রেন। যুক্তরাষ্ট্রের উত্থাপিত 30 দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন। মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্র ইউক্রেন সংলাপ শেষে এক যৌথ বিবৃতিতে কিয়েভের এই সম্মতির কথা জানানো হয়েছে। ওই বৈঠকের পর যুক্তরাষ্ট্র ইউক্রেনকে পুনরায় সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য দিতে রাজি হয়েছে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে তাৎক্ষণিকভাবে 30 দিনের একটি অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যকর এবং স্থায়ীভাবে যুদ্ধের অবসানের জন্য আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন। জেদ্দার ওই বৈঠকে মার্কো রুবিওর সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওলটস, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিগা এবং দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের চিফ অফ স্টাফ আন্দ্রে ইয়েরমাক অংশ নেন। তবে বৈঠকে রাশিয়ার কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। বৈঠকে নেতৃত্বের ভূমিকা রাখেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, বল এখন কোর্টে, এখন মস্কোর কাছে যুদ্ধবিরতির এই প্রস্তাব নিয়েও যাওয়া হবে বলে উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। আমি আলোচনায় বসব না, যা খুশি করুন, ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেন, হুমকির মুখে তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার যা খুশি তাই করুন। গতকাল মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রকাশিত খবর থেকে এই তথ্য জানা গেছে। পেজিশকিয়ান বলেন, তারা যেসব হুকুম ও হুমকি দিচ্ছে তা আমাদের কাছে অগ্রহণযোগ্য। আমি আপনার সঙ্গেও আলোচনা করব না, আপনি যা খুশি তাই করুন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গত শনিবার বলেন, তেহরানকে কোনো হুমকি দিয়ে আলোচনায় আনা যাবে না। তার একদিন আগে ট্রাম্প বলেন, তিনি ইরানকে নতুন পারমাণবিক চুক্তির বিষয়ে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন। তেহরানের সঙ্গে চুক্তির বিষয়ে তিনি আন্তরিক বলেই জানান ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদে বিশ্ব অর্থনীতি থেকে ইরানকে বিচ্ছিন্ন করতে এবং তেল রপ্তানি শূন্যের কোঠায় নামিয়ে আনতে যে সর্বোচ্চ চাপ প্রয়োগ করেছিলেন তা পুনর্বহালের ইঙ্গিত দিয়েছেন। গত সপ্তাহে ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানকে সামলানোর দুটি উপায় আছে, আন্তরিকভাবে অথবা পারমাণবিক অস্ত্র অর্জন থেকে তাদের বিরত রাখার জন্য একটি চুক্তি করার মধ্য দিয়ে। আবারও কিয়েভকে সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য শেয়ারে সম্মত ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের উত্থাপিত 30 দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন, যার ফলে ওয়াশিংটন পুনরায় কিয়েভকে সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য শেয়ার করতে সম্মত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে তথ্য জানিয়েছে দেশ দুটি, খবর রয়টার্সের। সৌদি আরবের জেদ্দায় ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে 8 ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র এখন রাশিয়ার কাছে প্রস্তাবটি উত্থাপন করেছে। পুরো বিষয়টি এখন মস্কোর হাতে। রুবিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা উল্লেখ করে সাংবাদিকদের বলেন, আমাদের আশা রাশিয়া যত তাড়াতাড়ি সম্ভব ইতিবাচক উত্তর দেবে, যাতে আমরা এর দ্বিতীয় পর্যায়ে যেতে পারি, যা প্রকৃত আলোচনা। 3 বছর আগে 2022 সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে পূর্ণাঙ্গ আক্রমণ শুরু করে রাশিয়া। অগ্রগতিশীল রাশিয়া এখন ইউক্রেনের প্রায় 1/5 ভূখণ্ডের অধিকারী, যার মধ্যে ক্রিমিয়াও রয়েছে, যা তারা 2014 সালে দখল করেছিল। রুবিও বলেছেন, ওয়াশিংটন রাশিয়া এবং ইউক্রেনের উভয়ের সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব একটি পূর্ণাঙ্গ চুক্তি চায়। পাকিস্তানের সেই ট্রেন থেকে আসে জিম্মি উদ্ধার, সশস্ত্র গোষ্ঠীর 13 সদস্য নিহত। পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী একটি ট্রেনে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের হাতে জিম্মি যাত্রীদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ইতিমধ্যে অন্তত 80 জনকে উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর হাতে সশস্ত্র গোষ্ঠীর অন্তত 13 সদস্য নিহত হয়েছেন। পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, মঙ্গলবার বেলুচিস্তানের বোলান এলাকার কাছে কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস নামের যাত্রীবাহী ট্রেনে হামলা চালায় সশস্ত্র একটি গোষ্ঠী। তারা এলোপাতাড়ি গুলি ছুড়ে যাত্রীদের জিম্মি করে। রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ মাধ্যম রেডিও পাকিস্তান এবং পিটিভি নিউজের আগেই নিরাপত্তা বাহিনীর সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছিল, বোলান পাশের দাধার এলাকায় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা জাফর এক্সপ্রেসে হামলা চালিয়ে নারী, শিশু সহ যাত্রীদের জিম্মি করে রেখেছেন। ওই সময় তাদের সঙ্গে বিদেশি সহায়তাকারীদেরও যোগাযোগ ছিল। সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলেছে এবং সব যাত্রীকে উদ্ধারের জন্য অভিযান শুরু করেছে।
মার্কিন F-35 যুদ্ধ বিমানে কিল সুইচ, ইউরোপ জুড়ে চরম উদ্বেগ। যুক্তরাষ্ট্রের তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান F-35 লাইটনিং II প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতো এটি মার্কিন বিমান বাহিনীর F-35 চতুর্থ প্রজন্মের F-16 যুদ্ধ বিমানের চেয়েও অনেক বেশি উন্নত। বিশ্বের অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলোর অন্যতম F-35 স্টেলথ প্রযুক্তি সম্পন্ন, ফলে রাডারের নজরদারি এড়িয়ে শত্রুপক্ষের আকাশ সীমায় ঢুকে পড়ে হামলা বা নজরদারির কাজ করতে পারে। তবে এই F-35 নিয়ে জার্মানি এমন এক দাবি করেছে যা নিয়ে গোটা বিশ্বে রীতিমতো হইচই পড়ে গেছে। জার্মানির আশঙ্কা F-35 যুদ্ধ বিমানে এমন একটি কিল সুইচ রয়েছে যা সক্রিয় করলে ওই যুদ্ধ বিমানগুলো মুহূর্তেই নিষ্ক্রিয় হয়ে যাবে। জার্মানি, যুক্তরাজ্য সহ 13টি ইউরোপীয় দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-35 যুদ্ধ বিমান কেনার জন্য চুক্তি করেছে। কিল সুইচের ধারণা সত্যি হলে ওই দেশগুলো বিপাকে পড়তে পারে বলে আশঙ্কা। রাশিয়া ঐক্যবদ্ধ ও বন্ধুত্বপূর্ণ সিরিয়া চায় ক্রেমলিন। ক্রেমলিন জানিয়েছে, সিরিয়ার সহিংসতা নিয়ে রাশিয়া অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ রাখছে এবং যুদ্ধবিধ্বস্ত দেশটিকে তারা ঐক্যবদ্ধ করতে চায়। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স ও ফরাসি বার্তা সংস্থা AFP তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। বার্তা সংস্থাটি বলছে, গত ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় সংখ্যালঘু আলাউদ সম্প্রদায়ের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ চলছে। গত কয়েকদিনের অস্থিরতায় দেশটির স্থিতিশীলতায় গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, সিরিয়ার ইস্যুতে আমরা অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ রাখছি এবং প্রস্তুত আছি। মস্কো সিরিয়াকে ঐক্যবদ্ধ, সমৃদ্ধ ও বন্ধুত্বপূর্ণ দেখতে চায়। সিরিয়ায় 13 বছরেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলার পর বিদ্রোহী গোষ্ঠীর হাতে ক্ষমতাচ্যুত হয়ে রাশিয়া পালিয়ে যান বাশার আল আসাদ। ক্ষমতায় থাকাকালে মস্কো ছিল তার প্রধান সামরিক ও রাজনৈতিক পৃষ্ঠপোষক। বাংলাদেশ ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে কানাডার $27 কোটি সহায়তা। বাংলাদেশ ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে বিদেশি সহায়তা প্রকল্পে $27 কোটি 21 লাখ নতুন তহবিল ঘোষণা করেছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী আহমেদ হোসেন। তিনি বলেছেন, বাংলাদেশের এবং বৃহত্তর ইন্দো প্যাসিফিক অঞ্চলের জনগণের সঙ্গে জনগণের যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে তা জোরদার করে চলছে কানাডা। তিনি আরো বলেন, ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলার মাধ্যমে আমরা বিশ্ব সম্প্রদায়ের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করছি। বাংলাদেশ সহ ইন্দো প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশে 14টি প্রকল্পে নতুন তহবিল অর্থায়ন করা হবে। এসব প্রকল্পে কানাডার পাশাপাশি অন্য বিদেশি অংশীদার ও দাতারাও অর্থায়ন করেছে। গ্লোবাল নিউজ লিখেছে, বিদেশি উন্নয়ন সহায়তার প্রশ্নে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প সরকারের তুলনায় ফেডারেল লিবারেল সরকারের এই পদক্ষেপ একেবারেই ভিন্ন। ট্রাম্প ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের মাধ্যমে বিদেশি অর্থায়ন স্থগিত করে দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং দেশটির সরকারি দক্ষতা বিভাগের সহপ্রধান ধনকুবের ইলন মাস্কের ক্ষমতা গ্রহণের পরই 90 দিনের জন্য বিদেশি সহায়তা স্থগিত করেন।